এই ব্যাপারে আমাদের এই দিবস হলো ইউনেস্কো ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। 1966 সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে 14তম অধিবেশনে 8 সেপ্টেম্বর তারিখকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 1967 সালে প্রথম এই দিবসটি উদযাপিত হয়। এই দিবসটি উদযাপনের মাধ্যমে আমরা সাক্ষরতার গুরুত্ব তুলে ধরতে পারি। অতীতে একজন মানুষ তার নাম লিখতে পারলে তাকে স্বাক্ষর বলা হতো, কিন্তু বর্তমানে স্বাক্ষর চিহ্নিত করার জন্য তিনটি শর্ত মানতে হয়। একজন ব্যক্তি তার নিজ ভাষায় সহজ ও ছোট বাক্য লিখতে পারবে, ব্যক্তি নিজ ভাষায় ছোট ও সহজ বাক্য পড়তে পারবে এবং তার দৈনন্দিন জীবনে সাধারণ হিসাব নিকাশ সম্পাদন করতে পারবে। এই প্রত্যেকটি কাজই হবে ব্যক্তির দৈনন্দিন কার্যক্রমের সাথে সম্পর্কিত। বহু আগে থেকে সাক্ষরতার সংজ্ঞা চিহ্নিত করা হলেও 1967 সালে ইউনেস্কো প্রথম সাক্ষরতার সংজ্ঞা চিহ্নিত করে এবং বর্তমানে যে তিনটি শর্ত মেনে সাক্ষরতার সংজ্ঞা চিহ্নিত করা হয়, এটি ইউনেস্কো 1993 সালে প্রথম এই সংজ্ঞা চিহ্নিত করে। যে যে জাতির যে বাংলাদেশের সাক্ষরতার হার বর্তমানে আমরা জানি যে আমাদের যে সাক্ষরতার যে পার্সেন্টেজ চুয়াডাঙ্গা জেলায় সেটা ন্যাশনাল লেভেলের সাথে সংগতিপূর্ণ রয়েছে, কিন্তু শুধুমাত্র এই 71 বা 72% আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হলো শতভাগ সাক্ষরতার হার অর্জন করা। আমরা ইতিমধ্যে জানি যে আমাদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বয়স্ক শিক্ষা কার্যক্রম কিন্তু আমাদের জেলাতে চলমান রয়েছে। আনুষ্ঠানিক শিক্ষা, বয়স্ক শিক্ষা এগুলো চলমান রয়েছে। একটা সময়ে কিন্তু আমরা দেখেছি, এখনকার সময়ে বিশেষ করে যে কোনো ধরনের সরকারি ভাতা বা কোনো ধরনের সরকারি প্রণোদনার ক্ষেত্রে আগে একটা সময় ছিল যখন শুধু টিপসই দিয়ে মানুষের প্রণোদনা গুলোকে আওতায় আসতো, কিন্তু এখনকার সময়ে কিন্তু অন্তত বেসিক তার নিজের নামটা তাকে স্বাক্ষর করে সরকারি বিভিন্ন প্রকার প্রণোদনা বা উপকার গ্রহণ করতে হয়। তো আমরা জানি যে আসলে যারা লেখাপড়া জানে না বা পড়তে পারে না, লিখতে পারে না, তারা কিন্তু আমরা ছোটবেলায় যে শুনেছি যে চোখ থাকতেও তারা অন্ধ, কারণ আপনি দেখতে পাচ্ছেন না, পড়তে পাচ্ছেন না। হ্যাঁ, তখন এই আখ্যায়িত করা হতো। তো সেই প্রেক্ষাপট পরিবর্তিত হয়ে আমরা কিন্তু এখন নতুন সময় এসেছি। এখন কিন্তু প্রযুক্তিতেও আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি। সেটা হলো যে সাক্ষরতা বলতে আসলে আমরা কি বুঝি? আমরা কিন্তু সাধারণত মনে করি যিনি স্বাক্ষর করতে পারেন, যিনি সই করতে পারেন, তিনি হচ্ছেন স্বাক্ষর জ্ঞান সম্পন্ন। এই ধারণাটা আসলে একসময় ছিল 1950 সালের আগ পর্যন্ত। তখন আমরা বলতাম যে যিনি স্বাক্ষর করতে পারেন তিনি হচ্ছেন স্বাক্ষর জ্ঞান সম্পন্ন, বাকি যিনি আছেন তিনি হচ্ছেন স্বাক্ষর জ্ঞানহীন। পরবর্তীতে কিন্তু এই ধারণাটা কিন্তু বদলে গেছে। এখন আপনি কিন্তু বলতে পারবেন না একজন লোক স্বাক্ষর করতে পারলেই তিনি এই সাক্ষরতার স্বাক্ষর জ্ঞান সম্পন্ন লোকের মধ্যে পড়বেন। সেক্ষেত্রে প্রথম আমাদের যে পরিবর্তনটা আসলো সেটি হলো যে যিনি অন্তত একটি ভাষায় পড়তে এবং লিখতে পারবেন তিনি হচ্ছে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন। কাজেই দেখেন ধীরে ধীরে জিনিসটা কিন্তু বদলাচ্ছে। তো অর্থাৎ একটি ভাষা মানে আমরা ধরে নিচ্ছি আমাদের যদি মাতৃভাষা বাংলা, আমরা বাংলায় যারা পড়তে লিখতে পারি তারাই হচ্ছে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে যারা পড়তে লিখতে কিছুই পারে না, শুধুমাত্র নিজের নামটা লিখতে পারে। এরকমের লোকের সংখ্যা কিন্তু অনেক। একটা সময় ছিল যে নাম লিখতে না পারলে কি হতো, টিপসই দেওয়া আসতো। আগেকার অনেক পুরনো দলিলগুলোতে দেখবেন নাম নেই, টিপসই। এখন এই টিপসই কার প্রমাণ করা খুব কঠিন ব্যাপার, কারণ তখন কিন্তু ছবিও ছিল না। এখন যেমন দাতা গ্রহীতার ছবি থাকা লাগে, এনআইডি কার্ডের নাম্বার থাকা লাগে এবং তাকে নিজে উপস্থিত হতে হয় এবং ছবির সাথে এনআইডি কার্ডের সাথে মিল করে দেখলে বোঝা যায় এই সেই ব্যক্তি। কিন্তু আগে কিন্তু এই সুব্যবস্থাগুলো ছিল না। পরবর্তীতে এখন কিন্তু এই সাক্ষরতার সংজ্ঞা আবার বদলে গেছে। এখন সাক্ষরতার মূলত বিভিন্ন টাইপের সাক্ষরতার জ্ঞান আবিষ্কার করেছেন গবেষকরা, শিক্ষাবিদরা। সেখানে মৌলিক যে তিনটি বিষয়ে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষকে করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে সেটি হচ্ছে, প্রথম হচ্ছে কার্যকরী সাক্ষরতা, অর্থাৎ দৈনন্দিন জীবনের শুধু এই লেখাপড়া না, বিভিন্ন জ্ঞান বুঝতে যিনি বিশ্লেষণ করতে পারবেন এবং কাজে লাগাতে পারবেন তিনি হচ্ছেন কার্যকরী সাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ। এরপরে হচ্ছে ডিজিটাল সাক্ষরতা, অর্থাৎ সে শুধু পড়তে পারলেই হবে না, তাকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সেই তথ্যের প্রক্রিয়াজাতকরণ এবং তার ব্যবহার, তার মাধ্যমে যোগাযোগ, অর্থাৎ ইলেকট্রনিক পদ্ধতিতে যোগাযোগ যিনি করতে পারবেন তিনি ইলেকট্রনিক জ্ঞান সম্পন্ন মানুষ, ইলেকট্রনিক ভাবে সাক্ষরতা সম্পন্ন মানুষ।